চলো, যেটা বলছিলাম আজকে আমরা সেট 1 করব এবং সেট 1 এর যে প্যাটার্নটা এটা হচ্ছে গ্রুপ ডি এর প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে, অর্থাৎ এসএসসি গ্রুপ ডি যেটা আছে সেই গ্রুপ ডি। কিন্তু আমরা ব্যাচে নর্মালি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করব না, আমরা ব্যাচে গ্রুপ সি এর স্ট্যান্ডার্ডে প্রিপারেশন করব এবং সেটা শুধুমাত্র সি নয়, গ্রুপ বি এর স্ট্যান্ডার্ডেও আমরা প্রিপারেশন রাখবো যাতে গ্রুপ সিটা অনায়াসে হয়ে যায়। কিন্তু অনেকের গ্রুপ ডি এর পরীক্ষার জন্য ফোকাস রয়েছে, তার জন্য আমি এই যে আজকের যে ক্লাসটা করছি এই ক্লাসটা আমি রেকর্ডও করবো আর এই ক্লাসটা আমি সম্ভব হলে ইউটিউবেও দেবো, কারণ অনেকে আছে যারা ইউটিউবে গ্রুপ ডি এর জন্য ক্লাস খুঁজছে। তো আমি আজকের ক্লাসটা একাধারে তোমাদের সাথেও করছি এবং এটা ইউটিউবের জন্যও করছি, অনেকের উপকার হবে। কিন্তু আমরা ব্যাচে নর্মালি অন্যান্য দিন বা ব্যাচে আমরা গ্রুপ সি এরই প্রিপারেশন করব, আর সেটার ভিডিও সম্ভবত ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, যদি পসিবল হয় দেবো, নাহলে দেবো না, মোদ্দা কথা হচ্ছে এটা। তো আজকে আমরা এই গ্রুপ ডি এর যে 15টা ম্যাথ আছে সেই 15টা ম্যাথ সেট 1-এ করবো। এরকমভাবে আমরা মোটামুটি 30টা সেট কমপ্লিট করব পরীক্ষার আগে পর্যন্ত। মোট 30টা সেট, মানে কি প্যাটার্নের ম্যাথ আসতে পারে, কি কোন কোন বিষয়ের ওপর ম্যাথগুলো আসতে পারে, কি কি ধরনের ম্যাথ হতে পারে, সেইগুলি আমরা এই সিরিজে শিখব। 30টা সিরিজ আমরা কমপ্লিট করব, 30টাতে আমরা যতগুলো ম্যাথ হয় 15টা করে ততগুলো ম্যাথ কমপ্লিট করব। কিন্তু আমাদের ব্যাচে যে প্রিপারেশনটা হবে সেটা কিন্তু টোটালি এর থেকে অনেকটাই স্ট্যান্ডার্ড হবে। ওকে, তো চলো সেট 1। আর আজকের ক্লাসে শুধুমাত্র সেট 1 করেই সবাই লেফট হয়ে যাবে না, কারণ এরপরে আমাদের আগের দিনের ক্লাসের যে কটা ম্যাথ বাকি ছিল সেই কটা ম্যাথও আমরা আজকে কমপ্লিট করব। তো চলো, সেট 1 এর যে ম্যাথগুলো রয়েছে, এখানে অনেকগুলো জিকে ছিল, সেগুলো আমি রিমুভ করে দিয়েছি, জাস্ট ম্যাথ কটা রেখেছি। প্রথম যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ, আমি পরের স্ক্রিনে করছি নাহলে জায়গা পাবো না। প্রথম যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ যে 6709-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইগুলো এখন যারা আমার কাছে পড়ছো বেশ কিছু মাস ধরে, তাদের এই ম্যাথগুলো এখন বোকা বোকা ছাড়া আর কিচ্ছু মনে হবে না, কারণ যারা দীর্ঘদিন ধরে পড়ছো। চলো 31 নম্বর ম্যাথের সলিউশন। 6709, কেউ বলতে পারবে উত্তর কত হবে? কেউ বলো দেখি। 5 হবে, বলো তো, বলো এই 5 যে উত্তর, কারোর কি খাতা পেন লেগেছে করতে? কিন্তু এই ম্যাথটার অনেকের খাতা পেন লেগে যাবে, যারা জানে না তাদের এই ম্যাথটা করতেও খাতা পেন লেগে যাবে। 5 উত্তর কেন হবে বলো? কারণ আমরা জানি 9 দিয়ে ভাগ, যে সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা টোটালটা যোগ করলেও 9 দিয়ে ভাগ করা যাবে, তাই তো? তাহলে 7 আর 6 13, 7 আর 6 13, 13 আর 9 কত হয় বলো? 7 আর 6 13, 13 আর 9 যোগ করলে হয় 22। 22 তো আমাদের 9 দিয়ে ভাগ যায় না, তাহলে 9 দিয়ে ভাগ যায় পরবর্তী সংখ্যা 27, তার মানে 22-এর সাথে আর 5 যোগ করলেই পুরোটা 9 দিয়ে ভাগ যেত। সিম্পল ম্যাথ ছিল, একদম সিম্পল ম্যাথ, কিন্তু এই ম্যাথটুকু অনেকে জানে না। 9 দিয়ে ভাগ করবে, ভাগ শেষের সাথে তারপর 5 যোগ করবে। চলো 32 নম্বর ম্যাথে আসছি। 32 নম্বর ম্যাথ বলছে 312 টাকা 100 জন বালক এবং বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 3 টাকা 60 পয়সা করে আর প্রতিটা বালিকা 2 টাকা 40 পয়সা করে পেল। তাহলে বালিকার সংখ্যা কত? প্রথম কথা আমাদের বুঝতে হবে যে দেখো মোট 100 জন বালক বালিকা রয়েছে। আচ্ছা, 100 জন বালক বালিকার মধ্যে বালিকারা 2 টাকা 40 পয়সা করে পাবে। আচ্ছা, বালিকারা যদি 2 টাকা 40 পয়সা করে পায়, এতটুকু তো শিওর যে বালকরা 3 টাকা 60 পয়সা করে পাচ্ছে। তাহলে এই 3 টাকা 60 পয়সার মধ্যে 2 টাকা 40 পয়সা তো থাকে, বলো 3 টাকা 60 পয়সার মধ্যেও তো 2 টাকা 40 পয়সা থাকে। তাহলে আমি এতটুকু শিওর হয়ে গেলাম যে সমস্ত বালক এবং বালিকারাই 2 টাকা 40 পয়সা করে পাচ্ছেই। এটুকুনি তো শিওর যে সমস্ত ছেলে বা মেয়ে যতজন স্কুলে আছে সবাই 2 টাকা 40 পয়সা করে পাবে, এতটুকু শিওর। কিন্তু বালকরা আরও একটু বেশি পাবে। কতটা বেশি পাবে না, 3 টাকা 60 পয়সা থেকে 2 টাকা 40 পয়সা যদি বিয়োগ করি, 1 টাকা 20 পয়সা বালকরা আরও বেশি পাচ্ছে, কারণ বালকরা 3 টাকা 60 পয়সা পাচ্ছে। তাহলে এই 1 টাকা 20 পয়সা বালকরা বেশি পাচ্ছে। এইবার ভালো করে বোঝো, এই 100 জন বালক বালিকা যদি 2 টাকা 40 পয়সা করে পায়, তাহলে 100 গুণ 2 টাকা 40 পয়সা যদি করি, মানে মোট 240 টাকা অলরেডি 100 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। তাহলে টাকা ছিল মোট 312 টাকা প্রশ্নে বলেছে। তাহলে 312 টাকা যদি সবার মধ্যে ভাগ করতে হয়, তার মধ্যে 240 টাকা যদি 100 জনের মধ্যে অলরেডি ভাগ করা হয়ে যায়, তাহলে আর বাকি রইল কত? 72 টাকা। এই 72 টাকাটা তার মানে ছেলেরা পেয়েছে কত টাকা করে পেয়েছে না, 1 টাকা 20 পয়সা করে বেশি পেয়েছে। তাহলে এই 72 টাকাটাকে 1 টাকা 20 পয়সা দিয়ে যদি আমি ভাগ করি, আচ্ছা 1 টাকা 20 পয়সার এই পয়েন্ট তোলার জন্য ওপরে একটা 100 করে দিচ্ছি, তার মানে নিচে হয়েছে 120। আচ্ছা একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, তাহলে 12 দিয়ে যদি আমি 72কে ভাগ করি, 6 12 72, আর 6 দিয়ে 10কে গুণ করলে হয় 60। তার মানে মোট 60টা ছেলে ছিল, 60 জন ছেলে ছিল
আর বাকি থাকলো, তার মানে 100 জনের থেকে 40 জন মেয়ে ছিল। আমাকে জানতে চাইছে মোট বালিকার সংখ্যা কত, তাহলে বালিকার সংখ্যা হবে 40 জন। বলো কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? অঙ্কটা ভালো ম্যাথ, পরীক্ষা দেওয়ার মতো ম্যাথ। হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা আমি প্রথমেই বলি, এই যে বইটা থেকে আমি ম্যাথগুলো দিচ্ছি, অবশ্যই এই ম্যাথগুলো আমার নিজস্ব তৈরি করা ম্যাথ নয়, আর কেউই নিজস্ব সম্ভব নয় করা। কেউ না কেউ কোনো না কোনো বই বা কোনো না কোনো নোট ম্যাটেরিয়ালসই ফলো করে। এইটা যে বই থেকে ফলো করা, সেই বইয়ের নাম আমি অলরেডি গ্রুপে সবাইকে বলে দিয়েছি, আর আমি এইখানে বলছি না। বইটা সবাই কিনে নেবে, আর ওই বইয়ের কত নম্বর সেটটা থেকে এই ম্যাথগুলো দিচ্ছি সেটাও আমি বলে দেবো ক্লাসের শেষে বা গ্রুপে, প্রত্যেক গ্রুপে। ওকে, কারণ আমি এখন এই মুহূর্তে বলছি না, কারণ এটা তো ইউটিউবে দেবো ভিডিওটা, এখন বলবে হয়তো আমি বইয়ের প্রচার করছি বা বইয়ের আমি প্রমোশন করছি, ওই বইটা যেন সবাই কেনে। তো আমার কোনো দরকার নেই কোনো বইয়ের প্রমোশন করার বা দেওয়ার বা বলার, গ্রুপে বললেই হবে, আমার ছাত্রছাত্রীগুলো জানুক তাহলেই হবে। চল, তো সেই বইটা থেকেই দেওয়া। আরেকবার বলে দিই ম্যাথটা, কারোর একটু অসুবিধা হয়েছে। বলেছে 312 টাকা 100 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। যারা ছেলে তারা পেয়েছে 3 টাকা 60 পয়সা, যারা মেয়ে তারা পেয়েছে 2 টাকা 40 পয়সা। তাহলে ছেলে আর মেয়ে সবাই টাকা পেয়েছে, কিন্তু আমি ধরে নিচ্ছি সবাই 2 টাকা 40 পয়সা করে পেয়েছে। মেয়েরা তো 2 টাকা 40 পয়সা পেয়েছে, আমি ধরে নিচ্ছি ছেলেরাও 2 টাকা 40 পয়সা পেয়েছে। তাহলে ছেলেরা যদি আর মেয়েরা যদি 2 টাকা 40 পয়সা করে পায়, তাহলে মোট 240 টাকা অলরেডি চলে গেল। তাহলে রয়েছে 312 টাকা, তার মধ্যে 240 টাকা যদি চলে যায় ছেলে আর মেয়ের মধ্যে, তাহলে রইল এখনো 72 টাকা। এই 72 টাকাটা কী হয়েছে না, ছেলেরা পেয়েছে। কেন? কারণ ছেলেরা মেয়েদের থেকে তো একটু বেশি টাকা পেয়েছে। কত বেশি টাকা পেয়েছে না, মেয়েদের থেকে ছেলেরা 1 টাকা 20 পয়সা করে বেশি পেয়েছে। কারণ ছেলেরা পেয়েছিল 3 টাকা 60 পয়সা আর মেয়েরা পেয়েছিল 2 টাকা 40 পয়সা। আমি সবারটা ধরে নিয়েছি 2 টাকা 40 পয়সা, তার মানে ছেলেরা তো 1 টাকা 20 পয়সা করে বেশি পেতো, সেটা তো আমি ধরিনি। তাহলে 1 টাকা 20 পয়সা যেটা বেশি পেতো ছেলেরা, সেইটা কোথার মধ্যে ভাগ হবে না, ওই 72 টাকাটা যেটা বেশি আছে সেটার মধ্যে ভাগ হবে। 72 টাকাটা ভাগ হবে 1 টাকা 20 পয়সা দিয়ে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 60 হচ্ছে, অর্থাৎ 60টা ছেলে 1 টাকা 20 পয়সা করে বেশি পাবে। তার মানে ছেলে বুঝে গেলাম 60টা রয়েছে, আর মেয়ে তার মানে 40টা রয়েছে। যে বুঝতে পারোনি বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। চলো 33 নম্বর, দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর যদি 84 হয় তাহলে তাদের যোগফল কত হবে? দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 84। ক্রমিক জোড় সংখ্যা মানে ধরে নাও, আমি এখানেই করছি, একটু কালিটা বড় করে নিই, আমি ধরে নাও এখানেই করছি যে একটা জোড় সংখ্যা এক্স। 33 নম্বর কোয়েশ্চেনের একটা জোড় সংখ্যা যদি এক্স হয় তাহলে পরের জোড় সংখ্যাটা হবে এক্স প্লাস 2, কারণ জোড় সংখ্যা বলেছে তার মানে 2 করেই যোগ হবে। একটা যদি 4 হয় একটা 6 হবে, একটা যদি 10 হয় একটা 12 হবে, তার মানে 2 করে যোগ হবে। তাহলে বড়টা কোনটা? এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, যেটাতে 2 যোগ আছে এটা বড়। বলেছে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর, তাহলে যদি এক্স প্লাস 2 এটার বর্গ করি, আর অন্তর মানে বিয়োগ, আর এই ছোটোটাকে যদি বিয়োগ করি সেটা নাকি বলছে 84। বেশ, তাহলে এক্স প্লাস 2 এটাকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার করতে পারি। তাহলে আমি এইভাবে বলবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার সমান সমান 84। এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখানে রয়েছে 2 দুগুণি 4x প্লাস এইদিকে 2 দুগুণি 4, এই 2 স্কোয়ার মানে 4, এই 4টা এই পাশে নিয়ে নিচ্ছে একেবারে, 4x সমান সমান 84 মাইনাস 4, তার মানে 4x সমান সমান 80। 4 দিয়ে 80কে কাটলে এক্স এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এক্স এর ভ্যালু যদি একটা 20 হয়, পরেরটা তার মানে 20 যোগ 2 22। তাহলে 20 আর 22 জানতে চেয়েছে দুটোর যোগফল কত, তাদের যোগফল কত। তাহলে 20 আর 22-এর যোগফল হচ্ছে 42, অর্থাৎ অপশন বি উইল বি দ্য রাইট আনসার। বলো কারোর বুঝতে অসুবিধা হয়েছে কি? হ্যাঁ, এখানে বলেছে যে কতটুকু বুঝতে পেরেছো? এই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 84, এটা বুঝেছো? আচ্ছা 20 বেরোলো, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো বলো? 20। তাহলে এক্স আমি ধরেছিলাম একটা সংখ্যা, আর একটা পরের সংখ্যাটা কি বলো? এক্স প্লাস 2। তাহলে একটা সংখ্যা এক্স যেটা, সেটা যদি 20 হয় তাহলে পরেরটা 20 প্লাস 2 মানে 22 হবে। তাহলে 20 আর 22 যোগ করলে 42 হবে। বলেছে তাদের যোগফল কত জানতে চেয়েছে। ওকে, চলো 34 নম্বর ম্যাথে আসছি। বলছে 3টি সংখ্যার লসাগু যদি 120 হয়। বেশ, 3টি সংখ্যার লসাগু বলছে 120, তবে নিচের কোনটি তাদের গসাগু হবে না?
গসাগু হবে না হচ্ছে 16। কেন 16 হবে না? কারণ 16 দিয়ে 120কে আমি ভাগ করতে পারছি না। তাহলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা যাবেই, এটা নিয়ম। এটা নিয়ম, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা যাবেই, এটা নিয়ম। কিন্তু এখানে 16 এমন একটা সংখ্যা যেটাকে এই 120কে ভাগ করতে পারছি না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো 12, 15 আর 20। আচ্ছা, এদের আমি লসাগু করছি। আচ্ছা, 3 দিয়ে করলে 3 4 12, 3 5 15 আর এটা 20। আর এটাকে যদি 5 দিয়ে করি, 4 নামবে, 5 1 5 4। আচ্ছা, যদি 4 দিয়ে ভাগ করি, 4 1 4, 1 আর 4। ওকে, তাহলে সবই তো কেটে গেল। আচ্ছা, যদি লসাগু করি তাহলে 3 5 15, 4 15 হচ্ছে 60। ওকে, তাহলে লসাগু হলো গিয়ে 60। বেশ, এবার যদি বলি গসাগু কত? গসাগু মানে 3 থেকেই ভাগ যাবে। বলো 3 থেকেই ভাগ যাবে, এমন একটা সংখ্যা নেই যে 3 থেকে ভাগ যাবে না। একদম বাজে একটা ডিজিট নিয়ে নিয়েছি, আমি এক্সট্রিমলি সরি, 2টো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 2টো নিয়ে নিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে, বোঝাতে পারবো। তাও এটা 60ই হবে। চলো চলো, তাহলে ধরো দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা, একটা 12 একটা 15। তাহলে 12কে আমি যদি 3 দিয়ে ভাগ করি 4, আর এটাকে যদি করি 5। আর এটা একটু মুছতে হবে, বোঝানোর জন্য উদাহরণটা নিলাম, কিন্তু যুক্তি নিতে পারিনি। চলো, এবার একটা ভালো নিয়ে নিয়েছি। 12 আর 15, দেখো 12 আর 15 লসাগু কত হবে? 3 4 12, 3 4 12 60, 5 12 60। ঠিক আছে, লসাগু 60। কিন্তু গসাগু কত বলো? গসাগু 3। গসাগু তার মানে হলো কত? 3। এবার বলো, গসাগু যাই হোক না কেন সেটা দিয়ে লসাগুকে ডেফিনেটলি ভাগ যাবেই। গসাগু যাই হোক না কেন সেটা দিয়ে ডেফিনেটলি লসাগুকে ভাগ যাবেই। এই প্রশ্নটা সেম দিয়েছে। 3টি সংখ্যার লসাগু 120, তাহলে 120 জায়গায় তুমি 60 ধরো। তবে নিচের কোনটি তাদের গসাগু হবে না? তাহলে দেখো, 8 দিয়ে 120কে ভাগ করা যায়, 24 দিয়ে 120কে ভাগ করা যায়, 12 দিয়েও 120কে ভাগ করা যায়। শুধুমাত্র 16 এমন একটা সংখ্যা যেটা দিয়ে 120কে ভাগ করতে পারবে না। সিম্পল, একদম সিম্পল, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, এবার অনেকগুলো ম্যাথ আছে, পরপর আমরা এক এক করে করব, কোনো অসুবিধা নেই। একটু বড় করে দিই, একটু হয়তো হেজি আসবে, কিন্তু তাও বুঝে নেবে। বলেছে একটি বইয়ের পাতায় 1 থেকে 100 পর্যন্ত হাতে লেখা হলো, তাহলে কতবার 5 সংখ্যাটি লিখতে হয়েছে? 5 সংখ্যাটি কতবার লিখতে হয়েছে এটা বলেছে। আচ্ছা বলো, 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে যে কোনো সংখ্যা 1 2 3 4 1 থেকে 9 পর্যন্ত সব কটা সংখ্যাই 20 বার করে হয়। শুধুমাত্র শূন্য সংখ্যাটা 21 বার হয়, কারণ 100-র মধ্যে 2 বার আছে। ব্যাস, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা প্র্যাকটিস করতে করতে। তাও আমি একবার বলে দিচ্ছি। ধরো 5 15, আমি এইভাবে গুনছি, হাতে হাতে তোমরা গুনতে পারো। 5 একবার, 15 2বার, 25 3বার, 35 4বার, 45 5বার, 50 6বার, 51 7, 52 8, 53 9, 54 10, 55 তো দুটো আছে, মানে 11 12, 56তে একটা, 13, 57তে একটা, 14, 58তে একটা, 15, 59 একটা, 16। এবার চলে গেলাম 65তে একটা, 17, 75-এ একটা, 18, 85-তে একটা, 19 আর 95 একটা, 20। পুরোটাই আমি এখানে লিখলাম না, সময় নষ্ট হবে, একবার মুখেই বলে দিলাম। প্রতিটা সংখ্যায় 20টা করে আছে, শুধুমাত্র 0 100-র ক্ষেত্রে দুটো আছে বলে 0-র 21টা হবে, মুখস্থ হয়ে যায় যেন। ওকে, চলো 36 নম্বর ম্যাথে আসছি। বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয়। আচ্ছা বলো, এই ম্যাথগুলো বোকা বোকা ম্যাথ কিনা বলো এখন আমাদের কাছে? এগুলো তো মুখে মুখেই করা যাবে, সাকসেসিভ মেথড। যারা নতুন আছো তারাও আগের দিন হয়তো শিখেছো। ইজি ম্যাথ দিয়েছে একবারে। 36 নম্বর, 20% বাড়ানো মানে +20, 10% কমানো মানে -20, প্লাস আবার এখানে +20 ইন্টু। আমরা বারবার এই মেথডটা মুখস্থ করেছি, x প্লাস মাইনাস ওয়াই প্লাস xy/100। প্রচুরবার এই ফর্মুলা দিয়ে করেছে, আর এখন বলতে ইচ্ছে করে না, তাও একবার বলে দিলাম। তাহলে এটা হবে কত? +10 প্লাস মাইনাসে প্লাসে -200/100, 100 200 কাটলে এখান দিয়ে -2, অর্থাৎ 10 থেকে 2 বাদ দিলে 8% বৃদ্ধি হবে। যারা এই মুহূর্তে বুঝতে পারোনি, নিশ্চয়ই আগের দিনের ক্লাস মিস করেছো। আর যারা একদমই নতুন আছো, চিন্তার কোনো কারণ নেই, আমি ধীরে ধীরে এই চ্যাপ্টারগুলোর ভিডিও দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে বসে বসে কমপ্লিট করবে, কারণ আমাদের হাতে সময় খুবই কম। যতটা তাড়াতাড়ি আমরা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো তত আমাদের জন্য ভালো। চলো 37 নম্বর ম্যাথে। হ্যাঁ, এটা কে জিজ্ঞেস করছো? এটা আরেকবার বলতে গেলে আমাকে পুরো প্রসেস শেখাতে হবে। এটা আমি এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি। যারা পারছো না, যে কজন পারলে না, তারা তো নতুন আছো, তোমাদের এইটার পুরো ম্যাথের চ্যাপ্টার যখন করাবো তখন এইটা তোমরা এমনি পারবে। এখন এটা বোঝাতে গেলে অনেকটা সময় নষ্ট হবে।
চিন্তার কোনো কারণ নেই, আমি ভিডিও দিয়ে দেবো, সেটা দেখে ক্লাসটা করে নেবে, ঠিক আছে। 37 নম্বর ম্যাথে আসছি। 3টি ঘন্টা সকাল 11:31 বেজেছে, যদি ঘন্টা 3টি যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট পর পর বাজে, এরকম প্রচুরবার এই ম্যাথ করেছি, তাহলে কি করব, 20, 30 আর 40-এর লসাগু করবো। মুখে মুখে বলতে পারবে কত হবে? 20, 30, 40-এর লসাগু হবে 120। আমি আর নতুন করে করছি না। ভেরি গুড। 120 মিনিট পর আবার একসাথে বাজবে। 120 মিনিট মানে কত বলো? 2 ঘন্টা। তার মানে 11টায় বাজলে আবার 2 ঘন্টা পর, অর্থাৎ 12টা 1টায় আবার বাজবে। সিম্পল ম্যাথ। গ্রুপ ডি এর যারা পরীক্ষা দেবে তারা এই প্যাটার্নেই পাবে। আর আমি আশা রাখি যারা বেশ কিছু মাস ধরে আমার কাছে পড়ছো তারা 15টায় 15টা ম্যাথ করে আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি ঠিকঠাক প্র্যাকটিসের মধ্যে থাকো। গ্রুপ ডি। আর গ্রুপ সিতে একদম স্যাঙ্গুইন, তোমরা 12 থেকে 13টা ম্যাথ কমন পাবে, আর 2-3টে ম্যাথ একটু ব্রেন খাটিয়ে করতে হবে, আর কিচ্ছু। চলো 38 নম্বর কোয়েশ্চেন আসছি। দুটি অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশম স্থানের অঙ্কগুলি স্থান পরিবর্তন করে গঠিত সে সংখ্যা তাদের অন্তর্ফল সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আমি অনেকবার এই ম্যাথ করিয়েছি আর বলেছি মুখস্থ করে নিতে যে 9 দ্বারা বিভাজ্য। এখন তোমরা যদি বলো যে স্যার কীভাবে হচ্ছে, তাহলে দেখো কীভাবে হচ্ছে। দুটি সংখ্যা রয়েছে, যে কোনো একটা মনে মনে দুটো সংখ্যা ধরে। সেই বাচ্চাদের আমরা ছোটোবেলায় এরকম ট্রিক্স করতাম না, যে মনে মনে একটা সংখ্যা ধর, তারপর 10 দিয়ে ভাগ কর, তারপর যারটা তাকে ফেরত দিয়ে দে। এইগুলো হচ্ছে সেই কেস আর কি। যে কোনো একটা সংখ্যা ধরো। আচ্ছা, আমি 35 ধরলাম। এটাকে যদি উল্টে দিই তাহলে হবে কত? 53। তাহলে এদের দুজনে যদি বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো। 53 থেকে 35 যদি বিয়োগ করি 13, 5 থেকে 8, 18। 18 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। যে কোনো একটা সংখ্যা ধরো। আচ্ছা 31 ধরলাম। 31-এর অপোজিট কত হবে? 13। তাহলে 31 থেকে যদি আমি 13 বাদ দিই, বলো 11 থেকে যদি 3 বাদ দিই কত হয়? 11 থেকে 3 বাদ দিলে 8, হাতে 1, 18, আবার সেই 18। মানে ঘুরে ফিরে তুমি যাই করবে না কেন সেটা 9 দিয়েই ভাগ যাবে। যে কোনো বড় সংখ্যাও ট্রাই করতে পারো, মানে 2 অঙ্কের তোমরা নিজেরা বাড়িতে যত ইচ্ছে ট্রাই করতে পারো, দেখবে তাই হবে, কোনো চেঞ্জেস কিচ্ছু হবে না। তাহলে সর্বদা এগুলো 9 দ্বারাই বিভাজ্য হয়। আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো পরবর্তী ম্যাথে আসছি। নিজের স্বাভাবিক বেগের 5 ভাগের 6 ভাগ গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছয়। আচ্ছা, যদি নিজের গতি হচ্ছে ওর নর্মাল, নিজের গতি হচ্ছে 6, নর্মাল নিজের গতি হচ্ছে 6, কিন্তু নিজের গতি 6, সে 6 গতিতে যায়নি, সে গেছে 5 গতিতে, যার জন্য তার লেট হয়েছে কত? 10 মিনিট। যার জন্য তার লেট হয়েছে 10 মিনিট। আমি বারবার বলেছি যে সময়ের সাথে গতিবেগের ব্যস্ত সম্পর্ক হয়। অনেকবার ট্রেনের অঙ্কে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের সময় ও দূরত্বের অঙ্কে আমরা প্রচুর করেছি। তাহলে দেখো, ট্রেনের নর্মাল গতি ছিল 6, সে গেছে 5। তাহলে টাইম নর্মাল যেখানে লাগার কথা ছিল 5, সেখানে নর্মাল টাইম লেগেছে কত? 6। উল্টে যাবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, স্পিড আর এটা সময়। যেখানে ট্রেনের গতি থাকার কথা ছিল 6, সেখানে গতি ছিল 5। তার মানে যেখানে সময় লাগার কথা ছিল 5, সেখানে সময় লাগবে নিশ্চয়ই 6, কারণ গতি কমিয়ে গেছিল। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কত হয়েছে? না 1 ইউনিটের পার্থক্য হয়েছে। আর আমরা দেখেছি 1 ইউনিটের পার্থক্যের জন্য 10 মিনিটের পার্থক্য হচ্ছে। 1 ইউনিটের পার্থক্যের জন্য যদি 10 মিনিটের পার্থক্য হয়, তাহলে ওর অরিজিনাল যদি 6 গতি নিয়ে যেত, তাহলে সময় লাগতো 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানে 50 মিনিট তার সময় লাগতো, যদি নিজস্ব গতি নিয়ে চলতো। ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চললে তাহলে পৌঁছাতে কত সময় লাগতো? না 50 মিনিট সময় লাগতো। বলো, বুঝতে পারোনি কেউ আছো? বুঝতে পারিনি। ওকে, ডেফিনেটলি বোঝাবো। ধরে নাও একটা ট্রেনের গতি ঘন্টায় 6 কিলোমিটার, আর ওই ট্রেনটাই 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়নি, ওই ট্রেনটা গেছে 5 কিলোমিটার গতি নিয়ে। বুঝেছো এটুকুনি? ধরো তুমি 1 ঘন্টায় 6খানা মিষ্টি খেতে পারো, কিন্তু তুমি 6খানা মিষ্টি খাওনি, তুমি 5খানা মিষ্টি খেয়েছো। তোমার মিষ্টি খাওয়ার গতিটা তুমি কমিয়ে দিয়েছো। হয়েছে? বুঝেছো? একটু রেসপন্স করো। ওকে, এইবার ধরো তোমাকে 5 আর 6 দুটোর লসাগু ধরো 30, মোট 30টা মিষ্টি খেতে দেওয়া হয়েছে। মোট 30টা মিষ্টি খেতে তোমাকে দেওয়া হয়েছে। তুমি ঘন্টায় 6টা করে খেতে পারতে। তুমি যদি ঘন্টায় 6টা করে খাও, তাহলে 30টা মিষ্টি খেতে তোমার 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু তুমি ঘন্টায় 5টা করে মিষ্টি খেয়েছো, তাহলে তোমার 5টা করে মিষ্টি খেলে 30টা মিষ্টি খেতে তোমার ক ঘন্টা সময় লাগবে বলো? 6 ঘন্টা। 6 ঘন্টা। কেন বলো উল্টে গেল?
কারণ তোমার যখন গতিবেগ 6 ছিল তখন তোমার সময় 5, কেন? কারণ সময় কম লাগছে, কারণ তোমার গতি বেশি ছিল। কিন্তু যখন তোমার গতি কমে গেল তখন তোমার সময়টা বেশি লাগলো, স্বাভাবিক। ভাইস ভার্সা, মানে ব্যস্ত সম্পর্ক হবে। এইটাই এখানে করেছি। যখন ট্রেনের গতি 6 ছিল তখন সময় 5, যখন ট্রেনের গতি 5 ছিল তখন সময় 6। বুঝেছো এটা? ওকে, আচ্ছা, তাহলে আর পুরোটা বলতে হবে নাকি পরের অঙ্কে যাব? না না, বুঝে গেছি। ভেরি গুড। চলো 40 নম্বর ম্যাথ আসছে। 40 নম্বর ম্যাথ বলছে যে ABC এক অংশীদারি ব্যবসায় যথাক্রমে 35,000। দেখো এই ধরনের ম্যাথ যখনই আসবে তখন কিন্তু তোমরা এক্সপার্ট হয়ে যাবে। এই দেখো এখান থেকে 3টে করে শূন্য উড়িয়ে দাও, তাহলে ছোট হয়ে গেল ডিজিটগুলো। তার মানে A 35 টাকা, B 45 টাকা, আর C 55 টাকা নিয়ে একটা ব্যবসায় হয়তো বিনিয়োগ করেছে। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 11। তাহলে অনুপাত করে নিলাম 9, 11 আর 7। ওকে, এবার বলেছে বছরের শেষে 40,500 টাকা লাভ হয়েছে। আচ্ছা, 40,500 টাকা যদি বছরের শেষে লাভ হয়, বলো এই 3টে অনুপাত যোগ করলেই তো আমি সেটাকে 40,500 বলবো। ওকে, 11 আর 9 20, 20 আর 7 27। 27 মানেই হচ্ছে 40,500, তাহলে 7 মানে একজনের টাকাটা পাবো। যদি না বোঝো এইভাবে লেখো, 27 মানে 40,500, 1 মানে 40,500 বাই 27, আর 7 মানে একজনের টাকা পাবো। 7 মানে সেম 40,500 বাই 27 গুণ 7। এইটাই আমি এখানে লিখেছি, একবারে লিখেছি। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরকে একটু হেল্প করলাম। তাহলে এবার কাটাকাটি করি। 7 দিয়ে 27কে তো কাটা যায় না। 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে 4 9 36, 5 9 45, 0 0। 3 দিয়ে 4500কে কাটলে 1500। আচ্ছা, 1500কে 7 দিয়ে গুণ করতে হবে। আমরা একবারে 15 দিয়ে 7কে যদি গুণ করি, 7 15 105, আর শেষে দুটো শূন্য, অর্থাৎ 10,500। 7-এর ভ্যালু তাহলে কত বেরোলো? 10,500। উত্তর দেখো, এই 10,500 একটাই আছে। 7-এর ভ্যালু তাহলে 10,000 যদি 500 হয়, তাহলে পরেরটা 13,500, তারপরেরটা 16,500 হবে অটোমেটিক্যালি। 9-এর ভ্যালু তার মানে 13,500, আর 11-এর ভ্যালু তার মানে 16,500। একটা বার করে উত্তর দেখবো, যেই দেখবে একটা উত্তর মিলে গেছে ব্যাস, তাহলে সেটাই উত্তর হবে। চলো, আর 5টা ম্যাথ আছে, খুব কুইক আমরা কমপ্লিট করব। কোনো সমস্যা থাকলে ক্লিয়ার করব, নো প্রবলেম। 41 নম্বর ম্যাথ। 41 নম্বর ম্যাথ কি বলছে বলো, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 7.5 মিনিটে 1 কিলোমিটার যায়। দেখো আমরা সমস্ত কিছু কিন্তু ঘন্টায় করি, কিন্তু এখানে আছে 7.5 মিনিটে। বলো তো এটা মুখে মুখেই করা যাবে, তাও আমি করে দিচ্ছি। 7.5 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে 2 কিলোমিটার যাবে। বলো, এনি ডাউট কারোর? কারোর কোনো ডাউট আছে বলো? 7.5 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে 2 কিলোমিটার যাবে। ওকে, 15 মিনিটে যদি 2 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে 8 কিলোমিটার যাবে। 60 মিনিটে তার মানে 8 কিলোমিটার যাবে। 60 মিনিট কেন করলাম? 60 মিনিটও যা, সেটাকে আমি 1 ঘন্টাও বলতে পারি। তার মানে আমাদের ত্রিশূল নিয়ম চলে আসো। নৌকাটা অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার গেছে। আমি আবারও বলছি, যারা নতুন আছো এই চ্যাপ্টারগুলো তোমরা হয়তো শেখোনি বলে বুঝতে পারছো না। এই চ্যাপ্টারগুলো সমস্তগুলো শিখিয়ে দেওয়া হবে। শিখে যাওয়ার পরে এইগুলো তোমাদের কাছে বোকা বোকা মনে হবে। আগে চ্যাপ্টারগুলো শিখতে হবে, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। অটোমেটিক্যালি সমস্ত চ্যাপ্টার প্রোভাইড করা হবে, ধীরে ধীরে ক্লাসগুলো করে নেবে। তাহলে 1 ঘন্টায় অনুকূলে গেছে 8, আর 1 ঘন্টায় প্রতিকূলে গেছে 5। বলো তো স্থির জলে নৌকার গতি কত হবে? এটাই জানতে চেয়েছে, স্থির জলে নৌকার গতি। বলো। না, একদমই না। যে 3 কিমি বলেছো একদমই ভুল বলেছো, একদম জঘন্য ভুল বলেছো, যেই ভুলটা আমি ক্ষমা করতে চাইছি না। লজ্জা লাগা দরকার। কেউ দেখে আনসার বলো বাকিরা। ভেরি গুড, ভেরি গুড। বলো আচ্ছা, স্রোতের গতি তো চাইনি, বলো তো স্রোতের গতি কত হবে? 1.5। ভেরি গুড, 1.5। ভেরি গুড, একদম ঠিকঠাক। বলো এই দুটোকে যোগ করব, 8 আর 5 13, 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5, সেটা হচ্ছে স্থির জলে নৌকার গতি। আর এটা যদি 6.5 হয়, তার মানে দেরি হবে স্রোতের গতি, তবেই তো সে 8 যেতে পারবে। ইজি ছিল। যে 3 বলেছো, মানে আমি একদমই
অখুশি শুনে, একদম উচিত হয়নি বলা। 42, পরপর তিনটি সংখ্যার যোগফল 87। এইটা যারা যারা এক্স ধরে করবে তাদের মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই। তিনটি সংখ্যার যোগফল যদি 87 হয়, তার মানে 87কে 3 দিয়ে ভাগ করলে 29 যেটা বেরোবে সেটাই তো মাঝের সংখ্যাটা বেরোবে, বলো। আর জানতে চেয়েছে মধ্যবর্তী সংখ্যা কত, তাহলে মাঝের সংখ্যাটাই জানতে চেয়েছে, তাহলেই তো 29। যদি বুঝতে না পারো আমি একবার সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো পরপর তিনটি সংখ্যা হচ্ছে 4, 5, 6। আচ্ছা দেখো, তিনটি সংখ্যা যদি 4, 5, 6 হয় আর এদের যোগ করো, 4 আর 5 9, 9 আর 6 15। আর ধরো এরকম প্রশ্নে বলেছে যে তিনটি সংখ্যার যোগফল 15, মাঝের সংখ্যাটা কত, তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? 15কে 3 দিয়ে ভাগ করো, মাঝের সংখ্যা তো 5, এই তো 5। যে কোনো সংখ্যা নাও, এই তো তুমি বড় বড় সংখ্যা নাও না, 11, 12, 13। ধরো তিনটি সংখ্যা যোগ করো, 11 আর 12 হচ্ছে 23, 23 আর 3 36। ধরো এরকম প্রশ্ন বলেছে তিনটি সংখ্যার যোগফল 36, মাঝের সংখ্যাটা কত? আরে 36কে 3 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 12, তাহলে 12ই তো মাঝের সংখ্যা। কিন্তু এটা অনেকে কিভাবে করবে জানো? বলো। গড়ের নিয়মে স্যার, এটা গড়ের নিয়মে করলে আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ, গড়ের নিয়মেই তো করলাম, গড়ের নিয়মেই তো করলাম। গড় আর ভাজক সংখ্যাটা তো একই হয়, এখানে গড় বাদে মধ্যবর্তীটা বললো। হ্যাঁ একদম 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 একদম, গড়েরই তো ম্যাথ, কোনটার সাথে কোনটা রিলেট করতে হবে এখনই তো সেই সময়, এতদিন ধরে তো শিখেছো, এবার কি ইমপ্লিমেন্ট করতে হবে, মানে রিলেট করতে হবে একটার সাথে একটা। দেখো এই ম্যাথটা অনেকে এইভাবে করবে, পরপর তিনটি সংখ্যা তো, ধরে না একটা এক্স ধরবে, আর একটা x+1 ধরবে, আর একটা x+2 ধরবে। এই যে তিনটি সংখ্যা হলো 1, 2, 3টি, এটার যোগফল বলেছে 87। x তিনটে হচ্ছে x, 3x প্লাস 1 আর 2 হচ্ছে 3 সমান সমান 87। তিনটে ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 3x সমান সমান 87 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 84। একবারে লিখে দিচ্ছি, তিনটে ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, হবে 84। তাহলে এই 3 দিয়ে 84কে যদি কাটি, x এর ভ্যালু কত হবে জানো? 3 দুগুণে 6, 3 8 24। তার মানে x এর ভ্যালু হচ্ছে 28, পরের সংখ্যাটা 29, তারপরের সংখ্যাটা 30, আর এই তিনটে যোগ করলে 87। জানতে চেয়েছে মাঝের সংখ্যাটা 29। এই বোকা কাজটা যারা করবে তাদের আর চাকরি পাওয়া হবে না। 43 নম্বর ম্যাথে আসছি। এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকায়, ওকে একটু অন্য কালি নিয়ে, অনেকক্ষণ ধরে একই কালি দিয়ে করছি, কালো নিয়ে চল। বলেছে 13টি দ্রব্য 70 টাকায়, নো প্রবলেম। 7 13 91 মানে 910 টাকা। 15টি দ্রব্য 60 টাকায়, ওকে 15টি দ্রব্য 60 টাকায়, 6 15 90 মানে 900 টাকা। 12টি দ্রব্য 65 টাকায়, 12টি দ্রব্য 65 টাকায়। 12 5 12 60 শূন্য হাতে 6, 6 12 72 আর 6 78, 780 টাকা। যোগ করো 0, 8 আর 1 9, 7 আর 9 16 আর 9 25, 7 আর 9 16, 16 আর 9 25। 2590 টাকা হচ্ছে টোটাল খরচ হয়েছে, আর টোটাল মাল হচ্ছে ওনার 13 15 আর 12 এতগুলো। তাহলে 2590কে ভাগ করে দাও 13 15 আর 12, মোট 13 আর 15 28 আর 12 40 দিয়ে, তাহলে আমরা প্রতিটার গড় দাম পাবো। গড় মানে কি, যতগুলো দ্রব্য আছে তত দিয়ে ভাগ করে দেওয়া। চলো 40-এর শূন্য একটা শূন্য কাটা, 4 দিয়ে মানে 2, 4 দিয়ে তো কাটা যাচ্ছে না, তাহলে এক ভাগ করে দিই। 4 6 24, এক ভাগটা আবার আলাদাভাবে করে দিই, নাহলে অনেকে বুঝতে পারবে না। 4 6 24, 1 19, 4 4 16, 3 পয়েন্ট দিয়ে একটা শূন্য, 4 7 28, 2 20, 4 5 20, বাস 64 75 বা 64 75। এই যে অপশান ডি, ইজি ম্যাথ ছিল এগুলো, কিন্তু 10-12 সেকেন্ডের ম্যাথ। হ্যাঁ, আমি একটু বোঝানোর জন্য লেট করছি, তাও অনেকে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। 44 নম্বর ম্যাথ। চক্রবৃদ্ধি হারের সুদে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, কত বছরে সে একই পরিমাণ টাকা 8000 টাকায় পরিণত হবে? একদম বোকা হদ্দ ম্যাথ দিয়েছে। 2000 টাকা 2 বছরে 4000 টাকা, তাহলে কত বছর 8000 টাকা, তার মানে আরও 2 বছরে 8000 টাকা, মানে মোট 4 বছরে। বলো কে বুঝতে পারোনি, বলো কেউ বুঝতে পারোনি এমন আছো? এই দেখো বলেছে 2000 টাকা 2 বছরে হয়েছে 4000 টাকা, তাহলে ওই 2000 টাকাটাকে করতে হবে 8000 টাকা। তাহলে 4000 টাকাটা 8000 টাকা হতে গেলে তো আরও 2 বছর লাগবে। 2000 টাকাটা 4000 টাকা হয়েছে মানে ডবল হয়েছে 2 বছরে, তার মানে 4000 টাকাটা ডবল হবে আরও 2 বছরে,
তার মানে মোট 4 বছর সময় লাগবে। বোকা অঙ্ক দিয়েছি। লাস্ট ম্যাথ করছি আজকের সেটের, গ্রুপ ডি যে সেটটা করছি সেটার আজকে লাস্ট ম্যাথ। এক দোকানির একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে 20% ক্ষতি হয়। ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করেছে, ধরে নিলাম ঘোষিত দাম ছিল 100 টাকা, মানে 100 টাকা হচ্ছে দ্রব্যটার দাম, তিনি তার অর্ধেক দামে বিক্রি করেছে, তার মানে তিনি বিক্রি করেছে 50 টাকায়। যখন 50 টাকায় বিক্রি করেছে, অর্ধেক দামে যখন বিক্রি করে তখন তার নাকি 20% ক্ষতি হয়। তাহলে এই 50 টাকায় যখন বিক্রি করেছে তখন তার 20% ক্ষতি হয়েছে, মানে 80 সমান সমান হচ্ছে 50। বলো এটা বুঝেছো? 100 সমান সমান 50 বলবো না, 80 সমান সমান 50 বললাম। কেন? কারণ 20% ক্ষতি হয়েছে। তাহলে 80 সমান সমান যদি 50 হয়, তাহলে 100 সমান সমান 50/80 ইন্টু 100। একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। তাহলে 5 25 75, না সরি 5 25 125/2। তাহলে মোট হচ্ছে 62.5 হচ্ছে ওনার মোট ওই দ্রব্যটার দাম ছিল। ভালো করে বোঝো, আমি আর একবার রিপিট করছি। একটা লোক একটা জিনিসের গায়ে লেখা ছিল যে এই জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, মানে প্রাইস লেখা থাকে না যে কোনো দ্রব্য, তারপর আবার দোকানদার কম নেয়। তাহলে একটা জিনিস, এই জিনিসটা ধরো এটা একটা বই, এই বইটার দাম 100 টাকা বইয়ের গায়ে লেখা আছে, কিন্তু দোকানদার ভুল করে এই বইটাকে 50 টাকায় বিক্রি করে দিয়েছে। যখন 50 টাকায় বিক্রি করে দিয়েছে তখন উনি দেখছে যে ওনার নাকি 20% ক্ষতি হয়ে গেছে। 20% ক্ষতি হয়ে গেছে মানে উনি 80%-এ বিক্রি করে ফেলেছে। তাহলে 80 মানেই উনি 50 টাকায় বিক্রি করেছে, 80 মানে উনি 50 টাকায় বিক্রি করে ফেলেছে। তাহলে 100 টাকা মানে ওনার হচ্ছে ওই দ্রব্যটার আসল দাম। 100 টাকা মানে হচ্ছে 100 টাকা বলছি, 100% মানে হচ্ছে ওই দ্রব্যটার ওনার আসল দাম। তাহলে 100% মানে হচ্ছে দ্রব্যটার আসল দাম হচ্ছে 62 টাকা 50 পয়সা। দ্রব্যটার আসল দাম হচ্ছে 62 টাকা 50 পয়সা। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো নাকি আমি একটাই চালাবো? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ওনার প্রশ্নে জানতে চেয়েছে যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রি করতেন, মানে ঘোষিত দাম ছিল ওনার 100 টাকা, যদি 100 টাকাতেই উনি দ্রব্যটি বিক্রি করতেন তবে তার কত শতাংশ লাভ হতো? আচ্ছা, ওনার দ্রব্যটার কেনা দাম ছিল 62 টাকা 50 পয়সা, আর উনি যদি ঘোষিত দাম মানে 100 টাকাতে বিক্রি করতেন তাহলে ওনার 37 টাকা 50 পয়সা লাভ হতো। এইবার ওনার লাভটা কত সেটাই উনি জানতে চেয়েছে প্রশ্নে, কত শতাংশ। তার মানে 37 টাকা 50 পয়সা ওনার লাভ হতো 62 টাকা 50 পয়সাতে। 100-তে কত পার্সেন্টেজ, মানে 100-তে কত? তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দাও। এবার একটু কাটাকাটি করতে হবে। চলো 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 পাঁচে 25। আর 5 দিয়ে যদি একে কাটি, 5 সাথে 35, 5 পাঁচে 25। আচ্ছা 25 দিয়ে 75-কে কাটলে 3, 25 দিয়ে 125-কে কাটলে 5, 5 দিয়ে 100-কে কাটলে 20, 3 20 60, অর্থাৎ ওনার 60% লাভ হবে। ওনার তাহলে লাভ হবে 60%। পুরো ম্যাথটাকে বুঝতে পেরেছো? এমন কেউ আছো যে বুঝতে পারোনি? আমি আবার বলবো, পুরো ম্যাথটা বুঝতে পারোনি এমন কেউ আছো? আমি তাহলে আবার বলবো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি 37% কোথা থেকে বার করলেন সেটাই বলছি। 37%টা কোথা থেকে বার করেন? কে চন্দন জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওকে ওকে বলে দিচ্ছি। দেখো লাস্ট লাইনটা কি বলছে, যদি তিনি ঘোষিত দামে দ্রব্যটি বিক্রি করতেন। ঘোষিত দাম ওনার কত ধরেছিলাম বলো? 100 টাকা। 100 টাকা। তাহলে ঘোষিত দামে যদি উনি বিক্রি করতেন মানে 100 টাকাতে বিক্রি করতেন। আচ্ছা ওনার কেনা দাম কত টাকা ছিল বলো? 62 টাকা 50 পয়সা। তাহলে তোমার কোনো একটা দ্রব্য যেটা তুমি 62 টাকা 50 পয়সায় কিনেছো আর সেটা যদি তুমি 100 টাকায় বিক্রি করো তাহলে তোমার 37 টাকা 50 পয়সা তো লাভ হবেই। আচ্ছা, তাহলে মানে তোমার 37 টাকা 50 পয়সা লাভ হয়েছে কত টাকার মালে? না 62 টাকা 50 পয়সার মালে। একটা মাল তুমি কিনেছিলে 62 টাকা 50 পয়সায়, সেখানে তুমি লাভ করেছো 37 টাকা 50 পয়সা। কেন না? তুমি 100 টাকায় বিক্রি করেছো তাই। তাহলে ওই 37 টাকা 50 পয়সাটাই তোমার 62 টাকা 50 পয়সার কত শতাংশ?
তাহলে 37 টাকা 50 পয়সা, ঠিক আছে। হ্যাঁ 37 টাকা 50 পয়সা 62 টাকা 50 পয়সার কত শতাংশ? কাটাকাটি করো, 60%। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। চলো আমরা আজকে এই 15টা ম্যাথ কমপ্লিট করলাম। আমরা মোট 30টা সেট কমপ্লিট করব। আগামী যে পরীক্ষাটা আসতে চলেছে সেই পরীক্ষাটার জন্য আমরা মোট 30টা সেট প্র্যাকটিস করব, এবং এরই সাথে আমাদের ব্যাচের যে এক্সট্রা ম্যাথ যেগুলো আমরা প্র্যাকটিস করি সেগুলো করব। এখন ক্লাস থেকে কেউ লেফট হবে না, আগের দিনের যে কটা ম্যাথ বাকি ছিল সেটা কমপ্লিট করব, ঠিক আছে? একটু ওয়েট করো, কারো যদি